অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক তাই নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে আমার সাথে স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও থাকেন। দাবদাহের এই সময়ে গরম যেন শুধু অস্বস্তি নয়, স্বাস্থ্যের জন্য বড় এক চ্যালেঞ্জ। অতিরিক্ত তাপমাত্রায় হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং নানা ধরনের শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে কিভাবে নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়, কোন বিষয়গুলোতে বিশেষ সতর্কতা প্রয়োজন, এসব নিয়ে আমাদের আজকের স্বাস্থ্যকতার আলোচনা। স্বাস্থ্যকতার আজকের বিষয় গরমের স্বাস্থ্যের যত্ন। পরামর্শ দিতে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার ফেরদৌসুর রহমান। সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও, ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার ফেরদৌস, আপনাকে স্বাগত আমাদের আজকের স্বাস্থ্যকথার আয়োজনে। আমি যদি শুরুটা করতে চাই যে আমরা এখন হয়তো বা গরম কম, কিন্তু কয়েকদিন আগেও কিন্তু দেখেছি বেশ টানা কয়েকদিন তীব্র গরম, তীব্র দাবদাহ সারা দেশেই। গরম শুরু হয়ে গেছে। এই সময় এসে কোন রোগগুলোকে আসলে বেশি আপনারা আসলে রোগীদের হতে দেখেন, বা আপনাদের কাছে কারা কোন ধরনের রোগী বেশি আসে, কোন রোগগুলোর প্রকোপ বেড়ে যায়, সেটি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এখন গ্রীষ্মর প্রায় মাঝামাঝি এবং শেষের দিকে বর্ষা শুরু হয়ে যাবে। এই সময়টাতে আসলে প্রচণ্ড রকমের তাপ থাকে গ্রীষ্মের শুরুটাতে, বিশেষ করে যখন আমাদের এই বৈশাখটা শুরু হয় ওই সময়টাতে কিন্তু বেশ পরিমাণের গরম থাকে। তো এই গরমের স্বাস্থ্য সমস্যার মূলত ইনফেকশন রিলেটেড যেই সমস্যাগুলো হয় এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার আপনার প্রজনন বৃদ্ধি পায়, ব্যাকটেরিয়ার গ্রোথ বেশি হয়, কোনো খাবার রেখে দিলে নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু তখন আমাদের ইনফেকশাস যেই ডিজিজগুলো আছে এগুলোর কিছুটা মাত্রা বৃদ্ধি পায়। আর এই সময় যেহেতু প্রচণ্ড রকমের তাপ থাকে, তাপমাত্রা যদি আপনার খুব বেশি হয়ে যায়, তাপ প্রবাহ বেশি থাকে, শুষ্কতা যদি বেশি থাকে, তখন কিন্তু মানুষের আপনার অতিরিক্ত সোয়েটিং হয়, যেটা সোয়েটিং হয়ে গিয়ে কিন্তু মানুষের পানিশূন্যতা দেখা দিতে পারে। সাথে সাথে তাপমাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, যেটাকে বলে হিট স্ট্রোক, এটা কিন্তু হতে পারে। কাজেই এই সময়টাতে আমরা মূলত গরমজনিত সমস্যার জন্য যেই অসুখগুলো হয় এগুলো সাধারণত একটু বেশি পেয়ে থাকি, স্পেশালি হিট রিলেটেড ডিসঅর্ডার্স এবং ইনফেকশন রিলেটেড যেই প্রবলেমগুলো আছে, বিশেষ করে ব্যাকটেরিয়াল জনিত যে অসুখগুলো আছে সেগুলো একটু বেশি হয়ে থাকে। একটু কি বলা যায় নির্দিষ্ট করে ঠিক কোন রোগগুলো সাধারণের জীবনযাপনে অনেক বেশি আমরা আসলে মুখোমুখি হই এই সময় এসে? বিশেষত যদি আমরা ইনফেকশন রিলেটেড অসুখগুলোর কথা বলি, ডায়রিয়া, পেট খারাপ জনিত সমস্যাগুলো, এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের নিউমোনিয়া টাইপের অসুখগুলো কিন্তু জ্বর, বিভিন্ন ধরনের জ্বরের অসুখগুলো কিন্তু আমাদের এখানে হয়ে থাকে। তাপমাত্রার ভেরিয়েশন, মানে বডি টেম্পারেচার ভেরিয়েশন যদি আমাদের খুব বেশি হয়ে যায়, হয়তো দেখা গেলো আমাদের কিন্তু এই গরমের মধ্যেও অনেকে আছে যে এসি ইউজ করে রাতের বেলা, কিন্তু বাইরে দিনের বেলা থাকে গরমে। এই যে ভেরিয়েশন টেম্পারেচার, অনেক বেশি তাপমাত্রার পার্থক্য দিনে রাতের মধ্যে, তার জন্য কিন্তু অনেকে আবার শ্বাসকষ্ট এগুলোও কিন্তু অনেক সময় এই সময়টাতে হতে পারে। আর যেহেতু এই সময়টাতে গরম প্রচুর, বাইরে আর্দ্রতা কম থাকে এবং ধুলাবালি প্রচুর থাকে, কাজে এই সময় কিন্তু এই ধুলাবালিজনিত সমস্যার জন্যও কিন্তু অনেকের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো হয়ে থাকতে পারে। সময়ের কথায় যদি আসি, যে ধুলাবালির কথা বললেন, গরমের কথা বললেন, এইটি আমরা দেখছি যে সারা বিশ্বে, শুধু আমাদের দেশেই নয়, গরমকাল দীর্ঘ হচ্ছে, উষ্ণতা বাড়ছে, তাপমাত্রা অনেক বেশি, কখনো কখনো চরম ভাবাপন্ন হয়ে যাচ্ছে। এগুলো কি আসলে রোগ, মানে আপনারা আসলে চিকিৎসক, রোগ কি বেড়ে যাচ্ছে? মানে প্রতি বছর কি আসলে আগের বছরের চেয়ে বাড়ছে রোগীর সংখ্যা? কি মনে হচ্ছে? রোগীর সংখ্যা আপনারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখলেই বুঝতে পারবেন যে আগের চেয়ে কিন্তু আমরা অনেক বেশি অসুস্থ হচ্ছি। অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হচ্ছে আবহাওয়ার প্রভাব, দ্বিতীয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের লাইফস্টাইলের বিভিন্ন রকমের চেঞ্জ, এগুলো কিন্তু আমাদের অসুস্থতার পরিমাণ অনেক বাড়িয়ে দিচ্ছে। তাপমাত্রার সাথে কিন্তু আমাদের অনেক রোগ
নির্ভর করে, যেগুলোর সাথে টেম্পারেচার ভেরিয়েশনের জন্য হয়ে থাকে। তারপরে আমাদের খাদ্যাভ্যাস, যেগুলো আমাদের আসলে পুষ্টিকর খাবার খাওয়ার কথা ছিল, সেই খাবারগুলো আসলে আমরা খাই না। আমরা যেগুলো টেস্টি খাবার সেগুলো খাই, আর যে টেস্টি খাবারগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা বেশি ভালো বলা যাবে না। ফ্যাটি ফুড খাই আমরা, জাঙ্ক ফুড খাই আমরা, লবণ সমৃদ্ধ খাবার খাই। এগুলো সবই কিন্তু আপনার আসলে স্বাস্থ্যের জন্য খুব ভালো কিছু নয়। আমাদের যেগুলো খাওয়া উচিত ছিল, যেগুলো বিশেষত সবজি, ফ্রুটস, ফ্রেশ খাবার, সেগুলোর থেকে আমরা কিন্তু আজকাল অনেকেই দূরে সরে গিয়েছি। খাদ্যের প্রসঙ্গে যদি একটু আসি, যে এই সময়ে এসে আসলে খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনতে হয়, বা আপনি আসলে কি পরামর্শ থাকবে যে কোন খাদ্যাভ্যাসের কোন জায়গাগুলোতে আমাদের আসলে সাধারণ ভাবে আসলে পরিবর্তন আনা উচিত? আমাদের আসলে যদি এই সিজনাল কথা বলি, তাহলে কিন্তু আমাদের এই সময়টাতে, বিশেষত এই গরমের সময়টাতে কিন্তু আমাদের এমন ধরনের খাবার খেতে হবে যাতে করে আমাদের পানি শূন্যতা কম হয়। প্রথমত হলো এইটা, মানে আমাদের যেই খাবারগুলোর মধ্যে একটুকু জলীয় পরিমাণ বেশি আছে সেই ধরনের খাবারগুলো, ভেজিটেবল, স্পেশালি ভেজিটেবল। আপনারা জানেন যে ভেজিটেবলসের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, লবণ থাকে, মানে আর কি প্রয়োজনীয় লবণ থাকে, মিনারেলস, বিভিন্ন রকমের মিনারেলস থাকে। এগুলো কিন্তু আমাদের বডিকে বিভিন্নভাবে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, আমাদের বডিকে প্রোটেকশন দেয়। সেই ধরনের খাবারগুলো আমাদেরকে খেতে হবে। প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদেরকে একটু পরিমাণে বাড়িয়ে খেতে হবে, যাতে প্রোটিন হচ্ছে আমাদের বডি গঠন করে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। কাজে সেগুলো খেতে হবে। যেই সমস্ত খাবারগুলিতে ভিটামিনস বেশি আছে সেগুলো, বিশেষত সবজি এবং ফ্রুটস, এগুলো তো আমরা জানি সবাই ভিটামিনস বেশি থাকে। কাজে এই ধরনের খাবার খাওয়া উচিত যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টার করবে, সেই ধরনের খাবারগুলো আমাদের বেশি খেতে হবে। কার্বোহাইড্রেট, মিষ্টি, এগুলো আসলে আমাদের সরাসরি এনার্জি প্রডিউস করে। এগুলো কিন্তু আমাদেরকে রোগ প্রতিরোধ করার জন্য তেমন খুব একটা বেশি কাজে লাগে না। কাজেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ধরনের খাবারগুলো একটু বেশি বেশি করে খাওয়া উচিত। সাথে জলীয় বাষ্প পরিমাণ, মানে জলীয় পরিমাণটা যেন বেশি থাকে সেটা খেতে হবে। খাদ্যাভ্যাসের কথাটা শুনলাম, খাবার নিয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। রোগের প্রসঙ্গে যদি আসি, যে এই সময়ে এসে কাদের আসলে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে? যে যত্নের কথা বলছি আমরা, বাড়তি যত্নের কথা বলছি, কাদেরকে আসলে বেশি যত্ন নিতে হবে এবং কাদের আসলে রোগ পীড়াটা বেশি হচ্ছে? আচ্ছা, রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে এক্সট্রিম অফ এজ। আমরা যদি বলি যে যারা বয়োবৃদ্ধ, এই শ্রেণীর লোকেরা যারা আছেন তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি সবসময়ের জন্য একটু বেশি। আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের রোগ বেঁধে যায়, একাধিক রোগের আমাদের সাথে থাকে, এবং এই সময় কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, ইমিউন সিস্টেম যেটা, সেটাও কিন্তু দুর্বল হয়ে যায়, যার জন্য ইনফেকশনের চান্স বেশি থাকে। তাছাড়া এই বয়স্ক মানুষ যারা আছে তাদের কিন্তু আপনার ডায়াবেটিস কারো থাকে, কারো প্রেশার থাকে, কারো হার্টের সমস্যা থাকে, কারো কিডনি সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা তো অনেকেরই থাকে। কাজেই এই একাধিক অসুখের সাথে যদি আরও তার কোনো কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়, তাহলে কিন্তু তার এই অসুখগুলো আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা, এদেরও কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম থাকে, মানে তাদের তো কিন্তু রোগ প্রতিরোধ করার যে ইমিউন সিস্টেমটা, এটা কিন্তু পুরোপুরি ডেভেলপ হয় না। এদের ডেভেলপ হতে হতে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইমিউনিটি বাড়তে থাকে, যার জন্য বাচ্চারাও কিন্তু আপনারা রোগাক্রান্ত বেশি হয়। আর আরেকটা গ্রুপ আছে হচ্ছে আমাদের গর্ভবতী মা যারা আছেন, তাদেরও কিন্তু গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম থাকে। কাজে ওই সময় কিন্তু গর্ভবতী মায়েরাও কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে, সহজেই রোগ আক্রান্ত হয়ে যেতে পারে যদি ঠিকমতো যত্ন নেওয়া না হয়। পানি শূন্যতার কথা আপনি বারবারই বলছিলেন, যে এবং আমাদের যে আবহাওয়ার কথা, চরম ভাবাপন্ন আবহাওয়া, এটি শুধু আমাদের দেশেই নয়, আমরা আশপাশের দেশগুলোতেও দেখেছি যে পানি শূন্যতা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি শূন্যতা থেকে মুক্তি পেতে আসলে কি করা উচিত? মানে জীবনযাপনের সাথে কোন জিনিসগুলোকে খেয়াল রাখলে আসলে এই পানি শূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়? পানি শূন্যতা আসলে যেন না হয়, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। কেন? কারণ আমরা জানি যে পানির অপর নাম জীবন। কাজে আমাদের এই পানি, পরিমিত পরিমাণে পানি আমাদেরকে সবাইকেই গ্রহণ করতে হবে। যাদের ধরেন কিডনি ভালো আছে, যাদের লিভার ভালো আছে, মানে আমার বডিতে পানি ধরে যাওয়ার সমস্যা নেই, এই অসুখগুলো তো আমাদের সাধারণত বডিতে পানি ধরে যায়, পানি বের হতে পারে না, যার জন্য তাদের কিন্তু পানির
পরিমাণ মানে দৈনিক পানির পরিমাণটা কিছুটা কম লাগে এবং তাদেরকে পানি অতিরিক্ত খাওয়া যাবে না। কিন্তু যাদের কিডনি এবং লিভার ভালো আছে, হার্টে বড় কোনো অসুখ নাই, মানে হার্ট ফেলোর নাই, এই ধরনের রুগীরা কিন্তু দৈনিক আমাদের এখনকার যেরকম টেম্পারেচার, এই টেম্পারেচারে ধরেন 2.5 থেকে 3 লিটার পানি তাদের প্রত্যেকেরই দৈনিক গ্রহণ করা উচিত। এবং সেটা অবশ্যই কিন্তু পরিষ্কার পানি, জীবাণুমুক্ত পানি হতে হবে। এবং এই পানিটা আমরা কয়েকটা ভাগে ভাগ করেই খেতে হবে। দিনের সবটা সময় আমরা জুড়ে যেন খাই, একবারে সারাদিনে। তাহলে অনেকে আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে একবারেই অনেক পানি খেয়ে ফেলে। কেউ কেউ বলে আমি সকালে ঘুম থেকে উঠে 1 লিটার পানি খাই, 1.5 লিটার পানি খাই। আসলে আমাদের একসাথে এত পানি খাওয়া উচিত নয়। আমাদের পানিটা সারাদিনে অ্যালোকেট করে নেওয়া উচিত। যেন আমরা সকালে খেলাম, দুপুরে নাস্তা পরে খেলাম, এমনি বিকেলবেলা যখন আছে সেই সময়টা খেলাম, মানে আমরা ভেঙে ভেঙে খাবো, যাতে করে আমার একসাথে অতিরিক্ত পানি না হয় এবং আমার সারা দিনের পানির যে চাহিদা আমরা জানি। কিন্তু পানি কিন্তু সারা দিন আপনার বডিতে থাকবে না আর কি, জমে থাকবে না। আপনি পানি খাবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার ওই পানিটা কিন্তু বডির থেকে বের হয়েই যাবে, প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। কাজে আপনার তো আবারও পানির তখন দরকার লাগবে। এই জন্য পানিটা ভেঙে ভেঙে আপনার সারাদিনের মধ্যে খাওয়া উচিত। একদম পরিষ্কার। নানা বিষয়ে আমরা আরও কথা বলবো। গরমে স্বাস্থ্যের যত্ন, গরমের অসুখ বিসুখ, রোগ, এগুলো নিয়ে কথা বলবো। থাকুন আমার সাথে। একটা বিরতির সময় হয়ে গেছে, তো আমরা বিরতির আগে কথা বলছিলাম যে গরমের নানা ধরনের রোগপীড়া, সমস্যার কথা, সতর্কতার কথা, সাবধানতার কথা, পরামর্শের কথা। এই সময় এসে কিন্তু আরেকটা বড় বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের স্বাস্থ্যের জন্যে, ডেঙ্গু। এবং মোটামুটি আমরা দেখি যে সারা বছরই থাকে, কিন্তু যেটি বলা হয় যে এই সময়ে এসে এর প্রকোপ আরও বেড়ে যায়। এবারে আসলে পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছেন? ডেঙ্গুর সিজন আসলে বাংলাদেশে মোটামুটি সারা বছরই থাকে, এটা ঠিক আছে। কিন্তু বেশি বৃদ্ধি পায় আসলে আমাদের এই এখন শুরু হবে আগামী মাস থেকে হয়তো, যদি আমরা সতর্কতা গ্রহণ না করি। ডেঙ্গুর প্রকোপ আপনারা জানেন, এর আগেও বেশ কয়েকটা বড় বড় আউটব্রেক আমাদের বাংলাদেশে হয়েছে এবং বেশ ভালো পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে। তো বর্ষা যতটা আগাবে, মানে যত বৃষ্টিপাত বেশি হবে, ততই কিন্তু মশার ব্রিডিং বেশি হবে। কারণ আপনারা জানেন যে ডেঙ্গুর যে এডিস মশার জন্মায় হচ্ছে আপনার যেখানে যেখানে পানি জমে থাকে, ছোট ছোট পানি যেখানে জমে থাকে, স্ট্যাগন্যান্ট ওয়াটার। তো স্ট্যাগন্যান্ট ওয়াটার, বৃষ্টি হলেই কিন্তু এই স্ট্যাগন্যান্ট ওয়াটারের পরিমাণ বেশি বেড়ে যাবে। আর যতই এই স্ট্যাগন্যান্ট ওয়াটার বাড়বে, ততই মশার ব্রিডিং প্লেস বাড়বে এবং মশার ব্রিডিং বেশি হবে। মশার ব্রিডিং বেশি হলেই আমাদের আসলে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা এখন থেকেই সতর্কতা না নিই। ডেঙ্গুর আউটব্রেকের জন্য কিন্তু আসলে আমাদের বর্তমান সরকার বেশ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অলরেডি এগুলো নিয়ে একটা ওয়ার্কশপ করেছে আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, এবং সেখানে কিন্তু ডেঙ্গুর সতর্কতার জন্য আগের থেকেই সবাইকে সতর্কবার্তা দিয়েছে যাতে এটাকে মোকাবেলা করা যায়। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সতর্কতা আসলে যদি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু ডেঙ্গুর থেকে আমাদের রেহাই পাওয়া আসলেই মুশকিল। যেটা সবার আগে প্রয়োজন, মানে আমরা সবাই যদি সবার জায়গা থেকে নিজের কাজটা করি ডেঙ্গুর প্রতিরোধের জন্য, তাহলেই কিন্তু আসলে আমরা এই ডেঙ্গুর থেকে একটুকু সেফ থাকতে পারবো আশা করি। আসলে আমাদের এই সমস্ত সাউথ ইস্ট কান্ট্রি থেকে ডেঙ্গু একেবারে নির্মূল হবে এরকমটা না, কারণ এগুলো মশা থাকবেই, এবং মশা যখন থাকবে আপনার ডেঙ্গুর প্রকোপ থাকবে। তবে এটা যেন উইদিন লিমিট রাখা যায় আর কি, সেই জন্য আর কি আমাদের সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে আমাদের যাদের বাসায় আমরা টব ব্যবহার করি, বিভিন্ন জায়গায় জমে থাকা পানি থাকে, এগুলো যদি আমরা নিয়মিত পরিষ্কার করি, তাহলে কিন্তু আসলে মশার ব্রিডিং পয়েন্টটা কমে যাবে। মশার ব্রিডিং পয়েন্ট কমলেই কিন্তু আমরা ডেঙ্গুটাকে হয়তো সবাই নির্মূল করতে পারবো। দেশে কিন্তু আমরা দেখছি যে হামের একটা প্রকোপ চলছে এবং 600-র বেশি শিশু এর মধ্যে প্রাণ হারিয়েছে। এর মধ্যে এই ডেঙ্গুর প্রকোপ, গরম, এগুলোকে আসলে কোনো বাড়তি চাপ তৈরি করছে কি? মানে সেটি আসলে কি পরিস্থিতি তৈরি করছে, বা হামের পরিস্থিতি বা এখন কি, যদি একটু জানতে চাই। আপনারা জানেন যে হাম হচ্ছে মূলত একটা বাচ্চাদের অসুখ, এবং এটা বাচ্চাদেরই সাধারণত বেশি হয়ে থাকে। তবে যেহেতু আগে এই ইপিআইতে হামের প্রতিষেধক টিকা দেওয়া হতো নিয়মিত, যার জন্য আমাদের দেশ থেকে হামের সংখ্যা খুবই কমে গিয়েছিল, খুবই নেগলিজেবল অ্যামাউন্টে ছিল। একেবারে ছিল না এটা কিন্তু না, হয়তো এগুলো ডায়াগনোসিস কম হতো বা ওইরকমভাবে চোখে পড়ার মতো ছিল না।
ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছেন আপনার যে বাংলাদেশে একটা আউটব্রেক হচ্ছে এবং বেশ ভালো পরিমাণ বাচ্চা কিন্তু আমাদের জীবন দিয়েছে। এখন হাম কিন্তু শুধুমাত্র বাচ্চাদের মধ্যেই যে লিমিটেড আছে তা না, কিন্তু এটা কিন্তু আমরা ইদানিং বিভিন্ন বয়স্ক মানুষের মধ্যেও পাচ্ছি এবং বয়স্ক রোগীদেরও কিন্তু হাম হচ্ছে। তো এইটা তো অবশ্যই একটা বাড়তি চাপ, যেহেতু ডেঙ্গু নিয়েই আমরা সারা বছর একটা টেনশনে থাকি এবং ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য, চিকিৎসা করার জন্য আমাদেরকে প্রত্যেক বছরই, বিশেষ করে এই বর্ষার সিজনটাতে একটা অতিরিক্ত চাপ থাকে। এর মাঝখানে আবার যদি আমাদের এই মিজেলসটা থাকে তাহলে তো অবশ্যই একই সাথে দুইটা ইনফেকশাস ডিজিজ এবং দুইটাই কিন্তু গোটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা চ্যালেঞ্জ, দুইটাই আপনার প্রাণহানি ঘটাতে পারে। কাজেই এটা অবশ্যই একটা আমাদের জন্য সবারই চাপ, ডাক্তারদের জন্য, সরকারের জন্য এবং আমাদের সমস্ত বাংলাদেশের মানুষের জন্যই আসলে এটা একটা অতিরিক্ত চাপ। গরমের প্রসঙ্গে আসে, আপনি বলছিলেন যে কোন সমস্যাগুলো হতে পারে এবং আমরা দেখি যে গরম আসলেই এই সমস্যাগুলোর কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে প্রতিরোধের কথা যদি আমরা একটু ভাবি, শুরুতে খাদ্যাভ্যাসের দিকে যদি আসি, যে কোন খাবারগুলোতে বেশি জোর দেওয়া উচিত বা খাবার ক্ষেত্রে কোন জায়গাগুলোতে বেশি নজর দেওয়া উচিত, খেয়াল রাখা উচিত এই গরমের সময়? গরমের সময় আসলে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা যে খাবারগুলো সংরক্ষণ করে রাখি এই খাবারগুলোকে আমাদেরকে একটুকু অ্যাভয়েড করা উচিত। বিশেষত যদি আমরা ঠিকমতো খাবার রেফ্রিজারেটরে না রাখি, বাইরে খাবারটা থাকে অনেক সময়, তাহলে কিন্তু ওই খাবারের মধ্যে জীবাণু জন্মায়। কাজেই আমরা যেটা সহজ বাংলায় গ্রামীণ ভাষায় বলি বাসি খাবার, লম্বা সময় রেখে দেওয়া খাবার, এগুলো যেন আমরা পরিহার করি। 1 2 নম্বর হচ্ছে আজকাল আসলে বাইরে কিন্তু অনেক রেস্টুরেন্টগুলিতে খায়, ফুটপাতে বিভিন্ন রকমের ফুড কোর্ট আছে, সেগুলো ফলের জুস টুস আজকাল পাওয়া যায়, এগুলো আমরা অনেকেই খাই। তবে এটা যদি আপনার ভালো জায়গা থেকে হয়ে থাকে তাহলে কিন্তু আসলে আপত্তি থাকার কথা নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে এই জিনিসগুলো ওনারা যথাযথভাবে হ্যান্ডেল করে কিনা খাবারগুলো, এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন থাকে সব সময়। কারণ খাবারকে প্রসেস করতে গেলে আপনার যেরকম হাতের হ্যান্ড হাইজিন মেনটেন করা দরকার, আসলে এটা বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আমাদের দেশে এটা আসলেই হয় না, অনেকটাই দুর্লভ। হ্যাঁ, হাত পরিষ্কার করা হয় না, হাত ধোয়া হয় না। একই খাবার হয়তো পানির যেই সোর্সগুলো, বিশেষ করে আপনার বাইরের খোলা খাবার যেগুলো বিক্রি করে ফুড কোর্টগুলিতে, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পানিটা আসলে প্রশ্নের সম্মুখীন, পরিষ্কার থাকে কিনা, জীবাণুমুক্ত থাকে কিনা, উন্মুক্ত জায়গা থেকে অনেক সময় কালেকশন করা হয়। আবার দেখা যায় যে যেই খাবার পানিগুলো দিচ্ছে সেগুলো কিন্তু যেই গ্লাসে দিচ্ছে এই গ্লাসগুলিও আসলে পরিষ্কার হচ্ছে না। কাজে এক একজনের খাবারের একই গ্লাসে হয়তো অনেকে পানি খাচ্ছি আমরা, কেউ হয়তো অসুস্থ থাকতেই পারে এর মাঝখানে। সেই গ্লাসে যদি আমরা পানিটা খেয়ে ফেলি তাহলে কিন্তু সেখান থেকেও আপনার জীবাণু সংক্রমণ হতে পারে। কাজেই এই খোলা খাবার, বাইরের খোলা খাবার, বিশেষত চটপটি, এটা খুবই সুস্বাদু খাবার, অনেকেই পছন্দ করি, কিন্তু এই খাবারটা খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকা লাগবে যে আমি যেখান থেকে খাচ্ছি সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফেরদৌসুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্বাস্থ্য কথায়। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদেরকেও। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন।